আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ধানমন্ডির ৩২ নম্বরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ বাড়ি। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে কমিশনের একগুচ্ছ প্রস্তাব। দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টার। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল চলতি মাসেই। ১ লাখ মানুষের মতামত নিয়ে নাম প্রতীক ১ সপ্তাহের মধ্যে। ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। সংস্কারের নামে কালক্ষেপণে ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ৯ আসামি হাইকোর্টে খালাস। আদালতে হামলার শিকার সাংবাদিকদের ব্রিফিং বর্জন। এবং বাটাগুর বাস্কা কচ্ছপ প্রকৃতিতে ফিরিয়ে আনতে ২ বছরের কর্মপরিকল্পনা। জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশবাদীদের জোর তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে একদল জনতা। সেখানে আছেন এনামুল কবির রূপম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রূপম, ধানমন্ডি ৩২ নম্বরের অবস্থা এখন আমাদের জানান। আমি দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৩২ নম্বরের সামনের ৩২ নম্বর সড়কে। এই সড়কেই দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে কর্মসূচি ছিল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কর্মসূচি রাত ৯টায় কর্মসূচি থাকলেও ৮:৩০টার দিক থেকেই ছাত্র জনতা একযোগে এসে ভবনের দখল নিয়ে নেয়। ভাঙচুর চালিয়ে জিনিসপত্র ফেলে দিয়ে তারা সবগুলো কক্ষে আগুন ধরিয়ে দেয়। আগুন এখনো জ্বলছে। শুধু তাই নয়, ফুটপাতে যে অস্থায়ী ঘরগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলোতেও আগুন ধরিয়ে দিয়ে একেবারে ভস্মীভূত করা হয়েছে। মূল কর্মসূচি হিসেবে কিছুক্ষণ আগে বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং এই বুলডোজার দিয়ে ভবনটির কে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুলডোজার ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা তাদের টেকনিশিয়ানরা প্রস্তুতি নিচ্ছে এক ধার থেকে ভবন ভেঙে ফেলার জন্য। নবনীতা। এনামুল, ধন্যবাদ আপনাকে। খুলনার শেখ বাড়ি নামে পরিচিত শেখ আবু নাসেরের ৩তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত ৯:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচির পর নগরীর শেরে বাংলা রোডের ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত ৮:৪০ জনতা শেরে বাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখ বাড়ির সামনে অবস্থান নেয়। ছাত্র জনতা পুরো বিল্ডিংয়ের অবকাঠামোই ভেঙে ফেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগস্ট এই শেখ বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, নিয়োগে পৃথক কমিশন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সহ আরও নানা সুপারিশ ও প্রস্তাব আছে বিচার বিভাগ সংস্কার কমিশনে। জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে বিভাগ ও অধিদপ্তর কমানো, জেলা প্রশাসক পদের নাম পরিবর্তন, দিল্লির আদলে মহানগর সরকার গঠন সহ আরও নানা প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। সরকার গঠিত ৬টি কমিশনের মধ্যে ৪টির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আগেই জমা দেয়া হয়েছিল। এবার জমা দেয়া হলো বাকি থাকা জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের দুর্ভোগের যে অভিজ্ঞতা আছে, এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে মানুষ সত্যিকার অর্থেই মুক্তি পাবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এটা আমার সঙ্গে কথাবার্তা, আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন, এটার থেকে আমাকে মুক্তি দেবে, এটার আশার কথাটা আপনারা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। বেলা 2টার দিকে যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে কি আছে তা তুলে ধরেন। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা 352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট। লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44 করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানিয়েছে, সংস্কার কমিশনের এই প্রতিবেদন, প্রস্তাবনা এবং সুপারিশ রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার কাছে তুলে ধরা হবে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চলতি মাসেই তাদের নতুন রাজনৈতিক দল গঠিত হবে, আর এই দল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা আদর্শের হবে না। নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা, দলের নাম ও প্রতীক কি হবে তা জানতে 1 লাখ মানুষের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার করে সময় দীর্ঘ করা কোনো ষড়যন্ত্র কিনা তাও দেখতে হবে। রাহুল রায় জানাচ্ছেন। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। আর্থিক অনুদান দেওয়া হয়েছে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে। আমি সরকারের কাছে আমার বাবার হত্যার বিচার চাই। ফেনীতে এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ
আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। শহীদদের আত্মার শান্তির জন্য সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি, আমাদের সকল শহীদদের, স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সাম্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করলে সকলের অভিশাপ পড়বে তাদের ওপর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এখন দেশের পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথাও বলেন জামায়াত আমির। আক্তার হোসেন জানাচ্ছেন। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের তথ্য সম্বলিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াত ইসলামীর নেতারা ছাড়াও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে জামাতের উদ্যোগকে স্বাগত জানান সবাই। এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয়, অথচ প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন করলো না, এই দুঃখ কাকে জানাবো? এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ। এই শহীদগুলো তোমাকে কখনো হারিয়ে যাবে না। মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয়, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। শহীদ পরিবারগুলো বিচার না পেলে সকলকেই ছাত্র জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন শিবির সভাপতি। শহীদের রক্তগুলোকে, শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন, ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে। জামায়াত আমির বলেন, 24 এর শহীদেরা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চেয়েছিল। সেই মজলুম জাতিকে যারা পথ দেখতে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীদারের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই। তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তরতাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকা যারা জীবন দিয়েছে, তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তার দোসরদের পাশাপাশি যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকেও প্রতিহত করার কথা বলেন নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হওয়ায় ব্রিফিং বর্জন করেন সাংবাদিকরা। শেখ হাসিনা ভারতে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় ফেব্রুয়ারি মার্চ 2 মাস ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও জানান তিনি। বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ রেজার সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডের ভিডিও নথিভুক্ত আকারে ভালোভাবে সংগ্রহ করা হচ্ছে, যাতে 72 সালের মতো অপরাধীরা নিজেদের নির্দোষ দাবি করতে না পারে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সুরায়ে নিজাম মাওলানা জুবায়ের অনুসারীদের 2 পর্বের বিশ্ব ইজতেমা। টঙ্গী তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জনপদ মাদারীপুরের ডাসার উপজেলা। কিন্তু ডাসারের দৃশ্যমান দারিদ্র্য আসলে কতটুকু, সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় বা কি, সরেজমিন দেখতে ডাসারে গিয়েছিল চ্যানেল আই সংবাদ টিম। আলিয়াসগড়ের তোলা ছবিতে পরাগ আজিম জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার দারিদ্র মানচিত্র 2022-এর রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার সহায়তায় ছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও বিশ্ব ব্যাংক। রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ উপজেলা মাদারীপুর জেলার ডাসার। দারিদ্র্যের হার 63.2%। ডাসার মাদারীপুরের একটি নতুন উপজেলা, যা কালকিনি উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় 2021 সালে। সদর উপজেলার আশেপাশের রাস্তা, সুদৃশ্য বাড়ি ও নান্দনিক মসজিদ দেখে পরিসংখ্যান ব্যুরোর তথ্যের সাথে মিলের চেয়ে অমিলই চোখে পড়ে বেশি। সেখানকার মানুষের প্রতিক্রিয়াও ভিন্ন। আমাদের এলাকায় যদি 20টা ঘর থাকে, 6 থেকে 7 জন থাকে আপনার ইউরোপ কান্ট্রিতে, ইতালি, স্পেন, লন্ডন। ওরকম গরিব তো পৃথিবীর সব জায়গায় আছে, ওই তুলনায় ডাসার কোনো গরিব নেই। ডাসারের শিক্ষার হার সবচেয়ে বেশি। আমাদের একটা ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। তবে পরিসংখ্যানকে একেবারে উড়িয়ে দেননি ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাধারণ চোখে আসলে এভাবে আমি দেখছি না, তবে পরিসংখ্যান কোন ইন্ডিকেটরে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বা জরিপ করেছে, তারা নিশ্চয়ই ভালো বলতে পারবে। আলোর নিচে অন্ধকারের মতোই উপজেলা ভবনের ঠিক বিপরীতে এই বাড়ির অবস্থান। এখানে ভাড়া থাকেন কয়েকজন ছিন্নমূল মানুষ। আমি কিছুই করি না, আমার তো বাড়িঘর নাই, আমার কিছু নাই। আমি সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? কেডা গরিব কেডা ধনী সেটা তো আমাকে জানি না। আমরা আমি টুকটাক একটু কাজ করি, আর বাপের তো সংসার চলে না। উপজেলা থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে এগোলে রাস্তায় চোখে পড়ে দিনমজুর নারীদের। মাঠে কি কাজ করেন? এই তো সারা লাগাই, 350 টাকা। এই কি হয়? আমরা যে গরিব আছি, আমাদের জন্য তার কিছু বাইরে ইনকাম বা কর্মসংস্থান এরকম পাশাপাশি কোনো নাই। আমার এলাকার দেখবে না, গরিব না ধনী দেখবে না। কিছুটা দূরে নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রাম। বিলের এই গ্রাম সহ আরো কয়েকটি গ্রামে চাষের জমিতে পানি থাকে বছরের বেশিরভাগ সময়। খরচা সাইড যদি জমি ধান লাগায়, আবার ধান আস্তে আস্তে পানি করবে, তলাই যাবে। এক ফসল হয় তাও তো ঠিক মতো হইতেছে না। এই জায়গা যদি আমাকে 2 ফসল হইতো, তাহলে আমরা একটু আয় উন্নতি হইতো। একটা সুইচ গেট হইলে কয়েক হাজার হেক্টর জায়গা উপকৃত হবে। এখানকার মানুষদের বেশিরভাগই কৃষক, তাই এক ফসলি জমি চাষে তাদের উন্নতিও কম। পাশাপাশি আছে বেকারত্ব। দারিদ্র্য পরিমাপে এই বিষয়টিও রাখছে বড় ভূমিকা। পরাগ আজিম, চ্যানেল আই, নবগ্রাম, ডাসার, মাদারীপুর। জাতীয় গ্রন্থাগার দিবস আজ। পুরোদমে এগিয়ে চলেছে শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগারের নতুন ভবন নির্মাণের কাজ। ডিজিটাল লাইব্রেরি, শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা অধ্যয়নের ব্যবস্থা সহ অত্যাধুনিক সুবিধা থাকছে নির্মাণাধীন নতুন ভবনে। এর নির্মাণ শৈলী ও নান্দনিকতা মুগ্ধ করার পাশাপাশি মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে গণপূর্ত অধিদপ্তর। নাজিব বেগ জানাচ্ছেন। 1954 সালের 5 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের। গণগ্রন্থাগার শুধু বইয়ের সমাহার নয়, বইপ্রেমীদের মিলনক্ষেত্র হয়ে ওঠে, পরিণত হয় মেধা ও মননের চর্চা কেন্দ্র। সার্বিক উৎকর্ষতা বাড়াতে আধুনিকায়ন করা হচ্ছে শাহবাগের গণগ্রন্থাগার। নির্মাণাধীন ভবনে সাধারণ লাইব্রেরির পাশাপাশি থাকবে ডিজিটাল লাইব্রেরি, থাকছে সায়েন্স ও রেফারেন্স রিডিং রুম। শিশু, বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্নদের পড়ার সুবিধায় থাকছে আলাদা ব্যবস্থা। একই সাথে অধ্যয়ন করতে পারবেন প্রায় 2000 মানুষ। ভবনের নকশা করেছে ডিকন ও কিউব ইনসাইট। সকল বয়সীমার জন্য, যেমন ধরেন বাচ্চা, তারপরে ইয়াং এবং যারা বয়োবৃদ্ধ আছেন সবার জন্য আমাদের আলাদা আলাদা রিডিং সেকশন এখানে থাকছে। অলসো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ লাইক সায়েন্স, হিস্ট্রি এই ধরনের এবং আর্ট, এগুলো নিয়ে আমাদের রিডিং সেকশন, আর্কাইভ অ্যান্ড এই ব্যাপারগুলো এখানে থাকছে। বিশ্ব দরবারে যেন বাংলাদেশের স্থাপত্য আইকনিক কিছু একটা দিতে পারে। যেহেতু এটা পাবলিক লাইব্রেরি, এটার অপরিসীম আমাদের শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি, তো ওই জন্য আমরা চেষ্টা করেছি এটা যেন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থাপত্যের পক্ষ থেকে আইকনিক একটা স্ট্রাকচার হিসেবে থাকে। অডিটোরিয়াম করা হচ্ছে 3টি, থাকছে ডে কেয়ার সেন্টারও। গণ ব্যাপারটাকে আমরা এখানে এমফেসাইজ করেছি, যেন যে ডেমোক্রেটিক একটা বিল্ডিং, যে গণমানুষের বিল্ডিং, সেটাকে এখানে যেন সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত গণমানুষ যেন এখানে আসতে পারে, সবার কাছে যেন একটা ইনভাইটিং ক্যারেক্টার হয়, সেই কারণেই এই ডিজাইনটা আমরা ওইভাবেই করা হয়েছে। চলতি বছরের শেষে
গণগ্রন্থাগারের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা। 9 তলার মধ্যে আমাদের 2টা বেসমেন্ট হয়ে গেছে এবং 9 তলা পর্যন্ত যেটা স্ট্রাকচার হওয়ার কথা, এর মধ্যে আমাদের 7টা ফ্লোর হয়ে গেছে। ঠিকাদারদের সঙ্গে আমরা বসেছিলাম, আমরা আশা করছি যে ডিসেম্বর 25-এর মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রকল্পের আওতায় অফিস ভবনের পাশাপাশি একটি আবাসিক ভবনও নির্মাণ করা হচ্ছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অনিয়ন্ত্রিত প্লাস্টিক দূষণে মানব সভ্যতা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক সম্মেলনে বক্তারা কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। এগিয়ে চলার মিছিলে যে সকল আবিষ্কার দীর্ঘমেয়াদে মানব সভ্যতাকেই হুমকিতে ফেলেছে তার অন্যতম প্লাস্টিক। পরিবেশ প্রতিবেশের সর্বত্র গ্রাস করে মানব মস্তিষ্কেও পৌঁছে গেছে মাইক্রোপ্লাস্টিক। সংকট থেকে উত্তরণে যখন সমন্বিত আর দীর্ঘমেয়াদী উদ্যোগের বার্তা, তখন রাজধানীর পরিবেশ অধিদপ্তরে দিনব্যাপী সম্মেলনে টেকসই অভিযাত্রা নিশ্চিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বাধ্যবাধকতা উঠে আসে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে, প্রাণ প্রকৃতি রক্ষায়, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতে জোর দেন বক্তারা। I would like to emphasize UNIDO's commitment and determination to further strengthen our collaboration with Bangladesh in fostering a sustainable and inclusive development through a circular plastic economy. We have, together with many other countries, engaged on to find a new treaty against plastic pollution, and that's what Jean from UNIDO mentioned, that there are going on negotiation now to get an international treaty to combat marine litter and microplastics. প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা বিবেচনায় সার্বিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলে জানান পরিবেশ উপদেষ্টা। মায়ের দুধে প্লাস্টিক, প্লাসেন্টাতে প্লাস্টিক, মানুষের ব্রেইনে প্লাস্টিক, এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে। সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই। ঢাকা শহরে 1 কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে, তার জন্য বসে থাকবো? তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রডিউসাররা দেবেন? তা তো তারা দেবেন না। তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে। তথ্য বলছে প্রতি বছর 1 কোটি 10 লাখ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য বিশ্বের জলপথ ও মহাসাগরে প্রবেশ করে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইট্টা বা বাটাগুর বাসকা কচ্ছপের কৃত্রিম প্রজননের উদ্যোগ বড় ধরনের সফলতা আসায় এর সংরক্ষণ এবং প্রকৃতিতে ফিরিয়ে আনতে আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে বন বিভাগ, অস্ট্রিয়ার জু ভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কাছিম সহ অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। আলিমাল রাজি জানাচ্ছেন। শতাব্দীর পর শতাব্দী মাংসের জন্য নির্বিচার কচ্ছপ শিকার ও প্রকৃতি ধ্বংসে প্রকৃতি থেকে হারিয়ে গেছে অনেক প্রজাতির কচ্ছপ। তাদেরই এক প্রজাতি বাটাগুর বাসকা বা নর্দার্ন রিভার টেরাপিন, যা বড় কাইট্টা নামেও পরিচিত। প্রকৃতি সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন IUCN এর মহাবিপন্নের তালিকায় থাকা বাটাগুর বাসকা সংরক্ষণ ও মুক্ত প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2012 সাল থেকে কাজ করে যাচ্ছে বন বিভাগ, অস্ট্রিয়ার জু ভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নিবিড় পরিচর্যায় বর্তমানে বাটাগুর বাসকার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500। এই কাজ চলমান থাকবে, একবারে তো বেশি সময় ধরে করা যায় না, তবে 2 বছর পরে প্রয়োজন বোধে এটিকে বৃদ্ধি করা যাবে। বৈজ্ঞানিক বিষয়গুলো, গবেষণাধর্মী বিষয়গুলোর জন্য কিন্তু গবেষণা কাজের ভীষণ ভীষণ প্রয়োজন, এবং সেই কারণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে এসছে বন অধিদপ্তরের সাথে একসাথে কাজ করার জন্য। রেয়ারিং হচ্ছে, ব্রিডিং হচ্ছে, এবং সুন্দরবনের আরও প্রায় 16টি পুকুরে কিন্তু আমরা এটি ছেড়েছি।
এটি আমাদের উদ্দেশ্যটি হচ্ছে এই পুকুরগুলোতে যখন আস্তে আস্তে ব্রিডিং হবে এবং তারাই কিন্তু আস্তে আস্তে পুকুর থেকে কিন্তু সুন্দরবনের নদী খালে আস্তে আস্তে বিস্তৃতি হবে এবং এইভাবেই এই বাতাগুর বাসকা কিন্তু প্রকৃতিতে আস্তে আস্তে চলে আসবে। কচ্ছপটি সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনার অভিযাত্রায় আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সংস্থাগুলো। এখানে জু ভিয়েনা, বন বিভাগ এবং আমরা প্রকৃতিজন ফাউন্ডেশন একসাথে মিলে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ক্যাপটিভ কনজারভেশনে প্রচুর বাটাগুর বাসকার নতুন প্রজন্ম এসছে এবং বেশ কিছু সংখ্যা কিন্তু বেশ এখন একটা ভালো বয়সে চলে আসছে এবং তাদের আমরা ট্রান্সমিটার লাগিয়ে আমাদের এই সুন্দরবনের নদীতে ছেড়েছি আগে এবং আবারও ছাড়া হবে। আমরা যে জিনিসটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছি এর বংশবৃদ্ধি এবং এই বংশবৃদ্ধিটা যদি করতে পারি আমরা আরও ভালোভাবে আরও বাড়াতে পারি তাহলে যেটা হবে নেচারে হয়তো একসময় এরা আবার ফিরে যাবে এবং আবারও এরা আগের মতো বিচরণ করবে আমাদের নদ নদীতে। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত ছিল বাটাগুর ভাস্কার বসতি। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরেও বাড়ির পরিবেশকে সুন্দর ও মনোরম রাখার ক্ষেত্রে সহায়কের ভূমিকা রাখছে ছাদ কৃষি। কৃষি অন্তপ্রাণ 2-1 উদ্যোক্তার হাত ধরে ছাদ কৃষির পাশাপাশি চলছে আঙ্গিনা, বারান্দা এবং বাসার ভেতরেও সবুজের চর্চা। নগর জীবনেও এমনই এক ফসলি বেষ্টনী গড়েছেন হবিগঞ্জের মনির হোসেন ও তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। হবিগঞ্জ শহরের ইতনাবাদ আবাসন এলাকা। এখানে মনির হোসেনের এই বাড়িটি শহরের অন্য সব বাড়ি থেকে একেবারে আলাদা। ভবনের উপরে ছাদ এবং সুবিশাল আঙিনার সবখানি ফল ফসলের সন্নিবেশ। নগর সভ্যতার মাঝেও উদ্যোক্তা গ্রামীণ আবহাওয়া ধরে রাখতে এবং বিশুদ্ধ খাদ্যের অন্বেষণে গড়েছেন এই সবুজের আয়োজন। আমার খাদ্যের যোগানের ব্যবস্থা করতে হবে। প্রথম একটা ফল গাছ লাগানোর জায়গা থাকলে আমি একটা ফল গাছই লাগান। গাছের প্রতি মমত্ববোধ থাকলে আমার মনে হয় শরীর মন দুইটাই ভালো থাকে এবং এটা অন্য ধরনের নেশা। এটা বাড়ির আঙিনা বা পেছনটা সাধারণত শহর অঞ্চলে এরকম দেখা যায়। আমি যদি টিন শেড করে ভাড়া দিতাম শ্রমজীবী মানুষদের বা ছোট ফ্যামিলিদের, অনেক টাকা পেতাম। ঘরের ভেতর এবং বারান্দাতেও দেখা মিলল নানা রকম শৌখিন গাছ। দেশ বিদেশের এসব অর্নামেন্টাল উদ্ভিদের সংগ্রাহক মনির হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার জলি। এগুলোকে অ্যাগলোনিমা বলে, মূলত থাইল্যান্ড থেকে মোটামুটি ইমপ্রুভ হয়। আর আমরা দেশীয় সেলার থেকে নেওয়া হয়। আচ্ছা, এই বারান্দায় তো আপনার সাকুলেন্ট ভর্তি এখানে। ওয়াও, প্রচুর পরিমাণে। এটার নাম হচ্ছে পার্পল ডিলাইট, এটা ফায়ার ট্রাম, এটার নাম হচ্ছে মারপিন। কৃষি অনুরাগী এই পরিবারের দাবি, ছাদ কৃষিকে টেকসই করতে দরকার সঠিক তথ্য এবং পরামর্শ পাওয়ার নিশ্চয়তা। সরকারি যে দপ্তরগুলো আছে সার্ভে করে কার কতটুকু ছাদ আছে, কার কোথায় কি হবে, কি করা উচিত, এই পরামর্শ দেওয়া উচিত অন্তত। বাড়ির ছাদ, আঙিনা আর অন্দরমহল, এই 3 স্তরেই নানান গাছগাছালির সমারোহ জানান দিচ্ছে এই গাছপ্রেমী দম্পতির গাছের প্রতি ভালোবাসার কথা। এই উদ্যোক্তাদ্বয় মনে করছেন যে আঙিনা কিংবা ছাদ কৃষিকে কিংবা নগর কৃষিকে সম্প্রসারণ করার জন্য সরকারের অনেক কাজ করার আছে। হবিগঞ্জের ইনাতাবাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। অমর 21 বইমেলায় প্রতিদিন আসছে নতুন নতুন বই। জুলাই গণ অভ্যুত্থান নিয়েও প্রকাশ হচ্ছে বিভিন্ন বই। আরো জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। অমর 21 বইমেলার 5ম দিনে পাঠক লেখকদের সমারোহ। মেলায় এসেছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা বই। নিন্দিত না নন্দিত বইটি এসেছে সংস্করণ, নতুন সংস্করণ হিসেবে। এই ক্ষেত্রে পুলিশ এবং পাবলিকের যে ভুল বোঝাবুঝি ছিল, দ্বন্দ্ব ছিল, সে দ্বন্দ্বের যে একটা নিরসনের পথে আমরা গেছি, সেই বিষয়গুলো এই বইতে উল্লেখ করা হয়েছে। কারণ বইটি নতুন প্রজন্মের কাছে একটি মেসেজ, যে মেসেজটি হলো পুলিশ কারো শত্রু নয় এবং জনগণও পুলিশের শত্রু নয়। বইটির নাম নতুন দিগন্তে জেগেছে ভোর। বইটি হচ্ছে জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলন নিয়ে লেখা।
এর বিষয়বস্তু হচ্ছে বইটিতে রক্তক্ষয়ী জুলাই আগস্ট মাসের এক প্রামাণ্য দলিল হিসেবে তুলে আনা হয়েছে ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়কে। এই অধ্যায়ের মাধ্যমে ধারাবাহিক প্রতিটি দিনের ধারাবাহিক বর্ণনা করে একটা প্রামাণ্য দলিল হিসেবে তুলে আনা হয়েছে। এছাড়াও আসছে নির্বাচিত গল্প উপন্যাস সহ নানা ধরনের সাহিত্য। মন ডুবেছে গোপনে, এটা নবসাহিত্য প্রকাশনী থেকে বের হয়েছে। এখানে 4টা গল্প রয়েছে, প্রেমের গল্প আছে, স্মৃতিচারণ আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তসলিমা নাসরিনকে নিয়ে, আর একটি সামাজিক সুন্দর গল্প আছে। অমর একুশে বইমেলায় নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 182 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশি সময় ক্ষেপণের কৌশল জাতি মেনে নেবে না। সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার পর এবার যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটি অর্থনৈতিকভাবে উন্নত করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্প ঘোষণায় বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে হবে। এই পদক্ষেপ বাস্তবায়ন হলে ইসরায়েল ফিলিস্তিন সংকটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির আমূল পরিবর্তন ঘটবে বলে জানান ট্রাম্প। তার নতুন এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও বিস্তারিত কিছু বলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থাগার অধিদপ্তর। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি, জাতীয় জাদুঘরের মহাপরিচালক নফরিজা শ্যামা, গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমা ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। মূল বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ফেরত না পাঠানোর শর্তে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান সৌদি রাষ্ট্রদূত। রমজানে বাংলাদেশের মানুষের জন্য উপহার হিসেবে ৭০ টন খেজুর তুলে দেওয়ার আনুষ্ঠানিকতায় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সাংবাদিকদের আরও জানান, মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি বিনিয়োগকারীরা। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য বাড়ানো, পর্যটন ও নিরাপত্তা সহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক করতে চান তারা। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক রাখতে ইউরোপীয় দেশগুলোতে শ্রমবাজার রক্ষায় 4 দফা প্রস্তাবনা দিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। বাংলাদেশিদের ইউরোপ যেতে সহায়ক পরিবেশ তৈরি ও ভিসা প্রাপ্তির জটিলতা নিরসনে রোমানিয়া, বুলগেরিয়া, বসনিয়া, পর্তুগাল, পোল্যান্ড সহ দেশগুলোর অ্যাম্বাসি স্থাপন অথবা ভিসা কার্যক্রম বাংলাদেশে শুরুর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনা জোরদার করার কথা বলেন তারা। পাশাপাশি লাগামহীন বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক নফিজা ইসলাম ও সদস্য সচিব মেহেদী হাসান আশিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আগামী 8 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের 6 শতাধিক স্বেচ্ছাসেবক, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টেকনিক্যাল টিম প্রস্তুত থাকবে। কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মুফতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী সহ অন্যরা। কামরাঙ্গীরচরে বিএনপি নেতা মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানের নামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ কামরাঙ্গীরচর এবং 55, 56, 57 নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। কোরিয়ান ইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশনের সঙ্গে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সিআইইউর সমঝোতা স্মারক সই হয়েছে। চট্টগ্রাম মহানগরের সিআইইউর ক্যাম্পাসে অনুষ্ঠানে ইয়ংওয়ান কর্পোরেশনের সিইও কিহাক সাং এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক এম নুরুল আফসার সমঝোতা স্মারকে সই করেন। ইয়ংওয়ান গ্রুপ বাংলাদেশের এমডি শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেড কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান, সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি সহ অন্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে নন ফুড গ্রেড ড্রামে ভোজ্য তেল বাজারজাত বন্ধকরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, জনস্বাস্থ্যের উন্নয়ন ও সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। খোলা ড্রামের ভোজ্য তেল ব্যবহারে রোগ ব্যাধির প্রবণতা বাড়ছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পরিচালিত গণহত্যা সহ খুন, গুম এবং নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মামলা দ্রুত প্রত্যাহার সহ 8 দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস। জাতীয় ঐক্যের লক্ষ্যে খেলাফত মজলিসের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্তঃদলীয় সংলাপের অংশ হিসেবে বিকেলে আমার বাংলাদেশ পার্টির সাথে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে সংলাপে অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ অন্যরা। লাইফ লং, সিলভার, গোল্ডেন এবং 50 বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন এমন 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দেক। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বুখারীর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন রেজাউল হাসান। এই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধানমন্ডির 32 নম্বরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো শেখবাড়ি। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে কমিশনের একগুচ্ছ প্রস্তাব। দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টার। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল চলতি মাসেই। 1 লাখ মানুষের মতামত নিয়ে নাম প্রতীক 1 সপ্তাহের মধ্যে। ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। সংস্কারের নামে কালক্ষেপণে ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি হাইকোর্টে খালাস। আদালতে হামলার শিকার সাংবাদিকদের ব্রিফিং বর্জন। এবং বাটাগুর বাস্কা কচ্ছপ প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2 বছরের কর্মপরিকল্পনা। জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশবাদীদের জোর তাগিদ।
প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।